আসসালামু আলাইকুম। আমাদের স্বাস্থ্য নিয়ে কিছু কথাবার্তা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের হ্যাপি লাইফ স্বাস্থ্য সম্পর্কিত নানান বিষয় তথ্যাদি আমরা এখানে শেয়ার করে থাকি। আমি আজকে শেয়ার করব ওষুধ নিয়ে সতর্কবার্তা। লিখেছেন রহমান মোহাম্মদ লুৎফর। উনি বাংলাদেশের বৃহত্তর ওষুধের যে চেন মার্কেটিং, ওষুধের যে দোকান বড় বড়, সেগুলো এর মালিক, নাম হচ্ছে লাস ফার্মা। লাস ফার্মার নাম আপনারা সবাই শুনেছেন, কিন্তু আমি এই লাস ফার্মার যিনি প্রোপাইটার রহমান মোহাম্মদ লুৎফর, ওনার ওষুধ নিয়ে কথাবার্তা, এই লেখাটা উনি লিখেছেন, যেটা আমি শেয়ার করতে চাই। উনি নিজে একজন লেখক। ওনার লেখা অন্যান্য বইয়ের মধ্যে কানাডা কাহিনী, আমেরিকান কানাডা বাংলাদেশের গল্প, আটলান্টিকের পাড়ে, নবাব উপন্যাস, খোঁজ উপন্যাস, তারপরে আরও আছে জিন্না হতে ইয়াহিয়া, মুজিব থেকে খালেদা জিয়া, কাব্যগ্রন্থ, কাহিনী কাব্য, আচ্ছা জীবনধারা গল্প, দেশান্তরী উপন্যাস, নিরুদ্দেশ উপন্যাস, রোড নম্বর 32 উপন্যাস, অমৃতের সন্ধানে উপন্যাস, রানী ফুপুর নির্বাসন উপন্যাস, পরম্পরা উপন্যাস, হৃদযন্ত্রের যন্ত্রণা উপন্যাস, গন্তব্য অস্ট্রেলিয়া উপন্যাস, সোনার মেডেল উপন্যাস, মা উপন্যাস, আতঙ্ক উপন্যাস, গলি থেকে এভিনিউ কিশোর উপন্যাস, ঘর বাঁধা ঘর উপন্যাস, এরকম উত্তরের পথে ভ্রমণ কাহিনী উনি লিখেছেন। উনি বাংলাদেশের একটি বৃহত্তম লাস ফার্মা লিমিটেডের উদ্যোক্তা মালিক, যিনি শুধু ওষুধ নিয়ে ভাবছেন তা না, উনি অনেক লেখালেখির মধ্য দিয়ে উনি মানুষকে অনেক অজানা তথ্য পৌঁছে দিচ্ছেন। আমার কাছে ভালো লেগেছে, সেজন্য আমি পড়ছি। উনি লিখেছেন, প্রসঙ্গ কথায়, আমি জানি আপনি কর্মব্যস্ত, ক্ষণিকের জন্য হলেও আপনার মোবাইল টেলিভিশন স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার লেখাটা একটু মন দিয়ে পড়ুন এবং শেষ করুন। ওষুধ নিয়ে আমার যত কথা, নিজে উপকৃত হবেন, অন্যকেও উপদেশ দিতে পারবেন। যাই হোক, উনি রহমান মোহাম্মদ লুৎফর ওষুধ নিয়ে সতর্কবার্তার প্রথম পাতায় লিখেছেন, আমি পড়ছি, যতদূর পারবো পড়ব, তারপরে যদি শেষ করতে না পারি পরে বাকি অংশ পড়ব। আশা করি আপনারা সময় করে পড়ে নেবেন, যেহেতু ওষুধ এবং ওষুধ নিয়ে সতর্কবার্তা, এটা আমাদের জানা উচিত। এবং আমি যদি ব্যক্তিগতভাবে এখান থেকে কোনো তথ্য পেয়ে উপকৃত হই, সেটাও আমার জন্য একটি পাওনা। উনি লিখেছেন, আমি বড় কোনো লিখিয়ে নই, আমি ব্যবসায়ী, দেশের সবচেয়ে বড় ওষুধ চেন লাস ফার্মার জন্মদাতা। সময় পেলেই কিছু লেখালেখি করি, জীবনের যাবতীয় সৌন্দর্য, অসঙ্গতি, কদর্য যখন আমার হৃদয়ে আঁচড় কাটে, তখনই আমার মনে গহীনে লুকিয়ে থাকা সংবেদনশীল মনোভাবটা গা ঝাড়া দিয়ে প্রকাশ পেতে চায়। আমি কলম নিয়ে বসি, হয়ে যায় এক একটা লেখা, হয় উপন্যাস, গল্প, প্রবন্ধ, ছড়া, কবিতা। তো খুবই ভালো। লাস ফার্মার যিনি উদ্যোক্তা, উনি তার বিভিন্ন লেখার যে অভিব্যক্তি, কীভাবে উনি লেখেন সেটা প্রকাশ করেছেন। বাকি অংশ পড়ব। তো এর সঙ্গে কিছু মানে সাউন্ড মিউজিক আমি অ্যাড করতে চাচ্ছি, লেখাটা পড়াটা ভালো লাগবে না। আপনারা শুনছেন রহমান মোহাম্মদ লুৎফর, লাস ফার্মার প্রতিষ্ঠাতা। ওনার ওষুধ সম্পর্কে, ওষুধ নিয়ে সতর্কবার্তা।
তারপর উনি লিখেছেন, মাত্র 14 বছর বয়সে আমি ঘরছাড়া হয়েছিলাম। আমার জন্মদাতা পিতা আমাকে ঘরছাড়া করেছিলেন আমাকে মানুষ করার মানসে। বাবা বলতেন, চাকরি করার জন্য তোমাকে শহরে পাঠাচ্ছি না, ব্যবসা করতে হবে, বড় ব্যবসা, তবে লেখাপড়া শিখে মানুষ হয়ে তারপর। আমার আজন্ম ভালোবাসার জায়গাটাকে চিরতরে পিছনে ফেলে সেই যে আমি বাবার পিছে পিছে হেঁটে গ্রাম থেকে শহরে এলাম, আর ফিরে যাওয়া হয়নি আমার গ্রামে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কাজ, জীবনের পথে জীবন গড়তে পথে পথেই কেটেছে আমার সারাটা জীবন। জীবনের এই হাঁটা পথে হাঁটতে হাঁটতে যা কিছু দেখেছি, যা কিছু লেখি, যা কিছু দেখি, সেসব আনন্দ, অভিমান, অসঙ্গতি, অভিযোগ আমি আমার মতো করে লেখার চেষ্টা করি, লিখি। বই হয়ে প্রকাশ পায় আমার লেখাগুলো, বিক্রি হয়, মানুষ পড়ে। না পড়লে এত বই যায় কোথায়? পড়ুয়া বহু মানুষ আমাকে ফোন করেন, নতুন কিছু লেখেন, নতুন কি লিখছেন। ওইসব মানুষের অনুপ্রেরণায় আমি আবারও কলম ধরি। এবার নিজস্ব তাগিদে স্বাস্থ্যসেবার অনুষঙ্গ ওষুধ নিয়ে আমার এই লেখাটা। এবারটা অবশ্য ভিন্ন। আমি কাজের মানুষ, কাজ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কাজ ছাড়া আমি অসুস্থ হয়ে পড়ি। কিন্তু ভয়ানক এক অদৃশ্য পোকা করোনা ভাইরাস আমার চিরদিনের কর্মব্যস্ততায় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে বাধা আমি মানতে চাই না। আমার ভেতরের আমিত্ব আমার বাধার পাঁচিল টপকাতে উদ্বুদ্ধ করে। এই লকডাউনের মধ্যেও আমি বেরিয়ে পড়ি কাজে, লাস ফার্মার ওষুধ প্রবাহ অক্ষুণ্ণ রাখার কাজে, কখনো কখনো লাস পল্লীর দৃশ্য বর্ধনের কাজেও। আপনারা শুনছেন ওষুধ নিয়ে সতর্কবার্তা, লিখেছেন রহমান মোহাম্মদ লুৎফর। উনি বাংলাদেশের বৃহত্তর ওষুধ চেইন শপ লাস ফার্মার মালিক। কিন্তু ওদিকে যে প্রায় পুরো পৃথিবী গ্রাস করে আমাদের দেশেও বাসা বেঁধেছে। অদৃশ্য অমিত ক্ষমতাধর সর্বগ্রাসী মহাদানব করোনা ভাইরাস, সেদিকটার প্রতি আমার তেমন কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার ভুল মনোধারণায় আমি যখন সকল সতর্কবার্তা উপেক্ষা করে লাস ফার্মার দোকানে দোকানে ওষুধ তদারকিতে ব্যস্ত সময় পার করছি, তখনই স্বার্থ সংশ্লিষ্টরা আমার পুত্র আমাকে ধরে ফেরাবার নানা পন্থায় চেষ্টা করে ব্যর্থ হয়ে উপদেশ দিল, এখন আপাতত ক্ষান্ত দিয়ে ভয়ে ভয়ে এই সময়টাতে ঘরে থেকে লিখতে বসুন, সেটাও তো একটা কাজ হবে। আমি সুবোধ বালকের মতো লিখতে বসে ভাবতে লাগলাম, কী নিয়ে লিখব? শতাব্দীর ভয়াবহ লকডাউন চলছে পৃথিবী জুড়ে, এলাকায় এলাকায়। সারা পৃথিবীতে করোনায় থাবার মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। বন্ধ হয়ে গেছে সহজ গমনের পৃথিবী। উনি যখন বইটা লিখেছেন তখন মৃতের সংখ্যা 5 লাখ, কিন্তু ইতিমধ্যে তা 10 লাখ পার হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে আমার সহজ গমনের পৃথিবী। উত্তর গোলার্ধে আমার প্রাণপ্রিয় নাতনিরা আলিফ আদিফ আমার জন্য আটকা পড়েছে, তারাও এই লকডাউনে। সারা পৃথিবীকে তালা মেরে আটকে আমাদের মাঝেও মরণঘাতী করোনা পালাবার সারা পথ বন্ধ, সব পথ বন্ধ। কাঁটাতারে ঘেরা সবুজ মাঠের মতো আমাদের জীবনটাও আজ খোয়ারবন্দি। টেলিভিশনের খবর ঘরে থাকে, মানুষকে বাঁচিয়ে রাখার সাবধানী উপদেশ সরকার প্রধান থেকে শুরু করে বিশ্ব নেতাদের। কোনো ওষুধ নেই এই ভাইরাস আক্রান্তদের সারিয়ে তুলতে, নেই প্রতিহতের কোনো ভ্যাকসিন। শুধু ভ্যাকসিন পালিয়ে থাকাই করোনাকে ফাঁকি দেবার একমাত্র উপায়। কিন্তু আমরা কেউই শুনছি না সে কথা, শুনলেও পুরোপুরি আমলে নিচ্ছি না। বাঁচার লড়াইয়ে আমরা দোকানে দোকানে ঢুকে প্রয়োজনের অতিরিক্ত খাবার কিনছি, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ কিনছি। তাতেও যখন হচ্ছে না, তখন মহল্লার ট্রলি গাড়ি অথবা ধূপচি মুদি দোকানে হামলে পড়ছি চা বিস্কুট সহ অবশিষ্ট মালামালের জন্য। ধরে নিলাম সবই ঠিক আছে, দীর্ঘ গৃহবন্দী জীবনের প্রয়োজনে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মজুদ মেনে নিলাম, কিন্তু ওষুধ
ওষুধ কিনে মজুত করার অর্থ কী? বয়োজ্যেষ্ঠ যারা মাসের ওষুধ মাসে একবার কিনতেন, তারা করোনার ভয়ে বেরোতে পারবে না বলে 6 মাসের ওষুধ কিনেছেন আগাম একসাথে। ততদিন তিনি বাঁচবেন কি না তারও নিশ্চয়তা নেই, অথচ ওষুধ কিনে ঘর ভর্তি করে রেখেছেন। সেটাও না হয় স্বাভাবিকভাবে নিলাম, কিন্তু অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য প্রেসক্রিপশন মেডিসিন যারা ডাক্তারদের ফলস স্লিপ প্রেসক্রিপশন দেখিয়ে অথবা রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ধমকাধমকি মাধ্যমে জোগাড় করে ঘরভর্তি করছেন, তারা কি জানেন যে এইসব ওষুধও আপনার রোগ সারাবার পরিবর্তে রোগ বাড়িয়ে দেবে? মেডিকেল সায়েন্সে রোগ নিরাময়ের প্রধান অস্ত্র ওষুধ, অথচ যথেচ্ছ ব্যবহারে রোগ নিরাময়ের পরিবর্তে নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে এই ওষুধই। কিন্তু আমি অতীতেও বলেছি, এমনও বলেছি, নিজের চিকিৎসা নিজে করতে যাবেন না। ওষুধ খাবার আগে ডাক্তারের পরামর্শ নিন। নিদেন পক্ষে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট পরামর্শ নিন। এমনিতে ওষুধ নিয়ে চলছে নানা রকমের রং তামাশা। মনে রাখবেন, ওষুধ কোনো পণ্য নয়, ওষুধই। ওষুধ প্রাণ রক্ষাকারী নিয়ামক। ওষুধের রক্ষণাবেক্ষণ এবং প্রয়োগ সঠিক না হলে তা প্রাণঘাতী হতে পারে। শুধু খোলাবাজারে সাধারণ পণ্যের মতো বিক্রি নয়, এরকম ব্যবস্থা পৃথিবীতে ভারত পাকিস্তান ছাড়া আর কোথাও নেই। প্রদেশে খোলা বাজারে এত ওষুধ বিক্রি দেখে মনে প্রশ্ন জাগে, ওষুধের জন্য মানুষ। এই যে খোলা বাজারে ওষুধ, এর বেশিরভাগই হয় অপ্রয়োজনীয়, নয়তো নিম্নমানের। ওষুধের উৎপাদন, তথ্য, অনৈতিক ওষুধের বিক্রি বন্ধ, সব কিছু নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু লোকবল অথবা অন্য কোনো অদৃশ্য কারণে কার্যকর হচ্ছে না ওষুধ প্রশাসনের ওষুধ বিক্রি ও সংরক্ষণ নীতিমালা। জামাকাপড় জুতোর মতোই বিক্রি হচ্ছে ওষুধ এখন পণ্যমানের নিরীক্ষিত। যেসব ওষুধ বিক্রি হয় দেশের খোলা বাজারে, হাটে ঘাটে, বাজারে বন্দরে, খোলা দোকানে, তার বড় একটা অংশ অভ্যস্ত নিম্নমানের সাবস্ট্যান্ডার্ড মেডিসিন। এসব ওষুধে রোগ সারে না, অনেক সময় রোগের জন্ম দেয়, রোগ বেড়ে যায়। মানুষের রোগতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তাদের মতামত, মানুষের সব ধরনের ব্যাধির চিকিৎসার জন্য হাজার রকমের ওষুধ উৎপাদনের দরকার নেই, মাত্র কয়েকশো ওষুধই যথেষ্ট। ওষুধ যেমন বেনিয়ারা একের পর এক বানিয়ে চলছে, নানা কিসিমের নানা রকম অপ্রয়োজনীয় ওষুধ। উন্নত দেশগুলোতে আজ যে ওষুধ বাজারে আসে, কয়েক বছর পর ওষুধটা মানব শরীরে ক্ষতিকর বলে প্রমাণিত হলে তা উঠিয়ে নেয়। ততদিনে সেসব ওষুধ চালু হয় আমাদের দেশে। ডাক্তাররা লিখতে শুরু করেন। ওষুধ যখন প্রসিদ্ধ, ওষুধটা যখন প্রসিদ্ধ ওষুধ যখন প্রসিদ্ধি পায়, তখনই ওষুধ প্রশাসন থেকে নোটিশ আসে, বিক্রি বন্ধ করো ওই ওষুধের। খোলা বাজার থেকে ওষুধটা তখন চলে যায় নিষিদ্ধ বাজারে। হু করে দাম বাড়তে থাকে, দুষ্প্রাপ্যতার মূল্য বৃদ্ধি পায়। অথচ সাধারণ মানুষ, এমনকি সাধারণ ডাক্তাররাও জানেন না যে ওই ওষুধটা নিষিদ্ধ এবং ক্ষতিকর। এদেশের বাজারে যেমন জাল টাকা পাওয়া যায়, তেমনই মেলে নকল ওষুধ, হুবহু নকল। এইসব ওষুধ বিক্রিতে রয়েছে ওষুধের আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে এক শ্রেণীর ব্যবসায়ী নেতাকর্মীরা। অন্ধকার এই কালোবাজারের হাত অনেক লম্বা। ওষুধ প্রশাসন মন্ত্রণালয় ছাড়াও তাদের কলকাঠিতে মন্ত্রীরাও সময়ে সময়ে নড়েন। তাদের ছায় থেকে সকল ভেজালকারীরা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তুলেছে ওষুধের নকল ভেজালের কালোবাজার। স্বর্গরাজ্য। শুধু প্রশাসন মাঝে মধ্যে কঠিন হয়, ট্রাক নকল ওষুধ ধরা পড়ে পাইকারি বাজারগুলোতেও। আবার সব ঠিক হয়ে যায়। আমরা যারা এর বিরোধিতা করি তারা সবাই থাকে ভীত। এই বুঝি কোনো অছিলাই আমাদের দোকানে হানা দিয়ে সংবাদ শিরোনাম করে ক্ষমতাপ্রাপ্ত নবীন অফিসাররা।
বেড়িবাঁধ বা রোড সাইড দোকান অথবা হাসপাতাল সংলগ্ন অনৈতিক দোকানগুলোর অনিয়মের কোনো সংবাদপত্রে ছাপে না। তাই র্যাব পুলিশ বহর নিয়ে ওই নন্দিত অফিসাররা ক্ষমতার দম্ভ নিয়ে প্রকাশ করে তাদের ক্ষমতার দণ্ড। কাজের কাজ কিছুই হয় না। প্রশ্নবিদ্ধ শুধু আমাদের দীর্ঘকাল ধরে এদেশের মানুষের জন্য করা নিরাপদ ওষুধ সেবার এত ত্যাগ, এত কর্ম। নিন্দিত সোশ্যাল মিডিয়ার নিন্দুকের ভাষায় হয় কলঙ্কিত, প্রশ্নবিদ্ধ হই আমরা। তাদের চোখে এটা সামান্য ক্ষতি। অনৈতিক ওষুধের উৎপাদন বিক্রি নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে খবরের কাগজে। কাজ কতটুকু হয়েছে তা বিদগ্ধ ব্যবহারকারীরাই জানেন। আজব সম্পর্ক এই দেশের স্বাস্থ্যের সাথে ওষুধের দামের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতার। ওষুধ শিল্পের প্রচার আর মুনাফার সঙ্গে গরমিল, নৈতিকতার যোগাযোগ যে ভয়ানক গোলমেলে, সেটাই স্বাভাবিক। আমি যতদূর জানি, এদেশের ওষুধ সংক্রান্ত যে সুনির্দিষ্ট নীতিমালা সরকার করেছে তা সাধারণ মানুষের কল্যাণের পক্ষে। কিন্তু নিকট অতীতে বিলয় হওয়া বহুজাতিক কোম্পানিগুলোর রেখে যাওয়া ব্যবসায়িক ফাঁকফোকরের গলিপথে এখনও দেশি কোম্পানিগুলো সেই পুরনো সূত্র ধরে বানিয়ে যাচ্ছেন গাদা গাদা অপ্রয়োজনীয় আর ক্ষতিকর ওষুধ। একই ওষুধ অথচ ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন নাম। এক কোম্পানির দাম 5 টাকা, অন্য কোম্পানির একই ওষুধ বিক্রি করছে 6 টাকায়। রোগীর জন্য তো শুধু ওষুধের প্রেসক্রিপশন লেখায় মালিক ডাক্তাররা, অর্থাৎ ওষুধ নির্বাচনের মুখ্য ভূমিকায় সবসময় ডাক্তাররা। কোনো কারণে ডাক্তারের লেখা নির্বাচিত ওষুধটার উৎপাদন বা সরবরাহ বিঘ্নিত হলে তার মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি বহুবার জনসমক্ষে এবং মিডিয়ার সামনে বলেছি, ওই নির্দিষ্ট ওষুধটা এই মুহূর্তে সাপ্লাই বন্ধ থাকলে অন্য কোম্পানির ওষুধ তো আছে। দোকানে দোকানে যে জন্যই তো গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট রাখা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু কার কথা কে শোনে? রোগী বা রোগীর আত্মীয়স্বজনরা টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে কেন অন্য ওষুধ নিতে যাবে? ওষুধ লেখেন ডাক্তার, কেনে রোগী বা তার বাড়ির লোকেরা। শুধু ওষুধ লেখায় ডাক্তারদেরই কথা শেষ। এসব অসংলগ্নতা থেকে মুক্তির পথ সরকারি উদ্যোগে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের পক্ষে বিজ্ঞাপন প্রচার। ওষুধের কোনো একটা ব্র্যান্ড সস্তা হলেই যে তাতে কাজ কম হবে সেটা সঠিক নয়, আবার অনেকাংশে সঠিকও। এখন একটা প্যারাসিটামলে আর কাজ হয় না, ডাক্তারও জানেন সেটা। তারা এখন বয়স্কদের জন্য 2টো করে প্যারাসিটামল প্রেসক্রিপশন লিখছেন। কেন? এজন্য যে এখন আর সঠিক মাত্রায় প্যারাসিটামল বানায় না কেউ। বেশিরভাগ প্যারাসিটামল ট্যাবলেট নিষ্ক্রিয়। বেশিরভাগ প্যারাসিটামল ট্যাবলেট নিশ্চয়ই 500 মিলিগ্রামের প্যারাসিটামল নেই। থাকলে ডাক্তাররা 2টো লিখতেন না। দামি কোম্পানির তৈরি প্যারাসিটামলের দাম একটু বেশি। অতীতে বহুজাতিক কোম্পানিগুলোর সময়ে এই হেরফের অনেক বেশি ছিল। বর্তমানে ওষুধ শিল্প মালিকদের সদিচ্ছার কারণে এবং ওষুধ প্রশাসনের কঠোর নজরদারির কারণে সেসব বৈষম্য দূর হয়েছে অনেকাংশে। এত যে ওষুধ লোকে খায়, সব তো আর ডাক্তারের পরামর্শে খায় না। প্রেসক্রিপশন ছাড়াই এরোর কথায় ওষুধের দোকানের মালিক বা সেলসম্যানের পরামর্শে খায়। উপায়ও নাই। এই গরিব দেশের কজন গরিব মানুষ পারে ডাক্তারের এত ফি দিয়ে ডাক্তার দেখাতে? এটাই তো বাস্তবতা, যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা দুবেলা আহার জোটাতে পারে না। পরিবারের মুখে তাদের অসুখ বিসুখ এই সর্বজ্ঞ ওষুধবাবুরাই তো তাদের কাছে একমাত্র ভরসা। তবে এই ভরসার স্থলে গিয়ে তারা যে বিপদগ্রস্ত হন না তাও নয়, অনেক বড় বড় বিপদের কারণেও ওইসব হাতুড়ে ডাক্তাররা। আমাদের দেশে যেখানে মানুষের বিজ্ঞান চেতনা, স্বাস্থ্য চেতনা নেই বললেই চলে, এখানে ওভাবে ওষুধ খেয়ে বিপদগ্রস্ত তো হবেই। ডাক্তারদের চড়া ফি বাঁচাতে হতদরিদ্র মানুষরা, সুবিধা বঞ্চিতরা ছোটোখাটো জর্জারি, অম্বল, গ্যাস, ব্যথা বেদনায় ছুটে যায় ওইসব দোকানদারদের কাছেই। ওষুধের দোকানদাররাই হন তাদের প্রথম ডাক্তার, প্রথম ভরসা। সরকারি নিয়ম চালু আছে, প্রেসক্রিপশন ছাড়া খোলা বাজার থেকে কিছু ওষুধ কিনতে পারবেন। সেই ওষুধগুলোকে বলা হয়
ওসিডি বা ওভার দ্য কাউন্টার ড্রাগস দোকানের মালিক বা বিক্রয়কর্মীরা দেদারসে বিক্রি করতে পারবেন সেসব ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই। তবে এসবের মাত্রা নির্ধারণের জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা না করলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। আর্থ্রাইটিসের ব্যথা কমাবার ওষুধ পাইরেক্সিক্যাম বেশি মাত্রায় খেয়ে রোগীর পাকস্থলী ফুটো হয়ে যেতে দেখেছি আমি। টাকের চুল গজাবার ওষুধ খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মরতেও দেখেছি। একবার মারাত্মক সাইড এফেক্ট যে সবার হয় তাও না, কম মানুষের হয়। বেশিরভাগ মানুষ একটানা কোনো ওষুধ খেতে খেতে শিকার হন অন্য সমস্যার। একটানা ব্যথার ওষুধ খেতে খেতে পাকস্থলী সমস্যা বা আলসারের আক্রান্ত হন বহু বহু মানুষ। ওইসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রথমে গ্যাস হয়, পরে হয় আলসার। অ্যালুমিনিয়ামের যৌগ রয়েছে এসব অ্যান্টাসিডের হরহামেশাই গ্যাসের কারণে মুড়িমুড়কির মতো খান আমাদের দেশের লোকেরা। ওসিডি ওষুধ বলে প্রেসক্রিপশনের ধার ধারেন না কেউ। এসব ওষুধ দীর্ঘদিন ধরে খেলে শরীরের ফসফেটের অভাব দেখা দিয়ে হাত দুর্বল হয়ে যায়। বাচ্চাদের খিদে বাড়তে গিয়ে সাইফ্রোহেপটাডিন নামের ওষুধ একটানা খাওয়ালে বাচ্চার শরীর মনের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ব্যথা হলে ব্যথা কমাতে ওষুধ তো খেতেই হবে, তবে ব্যথা হরক ওষুধ খাবার আগে যোগ্য চিকিৎসকের পরামর্শ বাঞ্ছনীয়। যেমন ভরপেটে ওষুধটি খাওয়া, ডাক্তার বললে সাথে একটা গ্যাসের ওষুধ খাওয়া, এমনটা মেনে চলতে হবে। ওষুধ খাওয়া মানেই শরীরের রোগ বালাই থেকে মুক্তি, অথচ ক্ষেত্রবিশেষ ওই ওষুধই যে মারাত্মক হতে পারে তা সাধারণ মানুষেরা জানে না। আমার মতে দীর্ঘ 50 বছর ওষুধ ভুবনের বাসিন্দা হয়েও যা কিছু আমি দেখেছি বা অর্জন করেছি সে আলোকে বলছি, ওষুধের ইতিহাসে ঘাটলে দেখা যাবে নিরাপদ নয় এমন ওষুধও দিব্যি বছর পর বছর চলতে থাকে বাজারে। পরে যখন জানা যায় সেই ওষুধেই ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা, ততদিন ক্ষতি যা আবার হয়ে যায়। অনেক ডাক্তারদের কাছে সেই তথ্য থাকে না, তথ্য থাকে দোকানের ফার্মাসিস্টদের কাছে, মালিকদের কাছে। সেক্ষেত্রে দোকান পরিচালকদের ভূমিকাটা মুখ্য নয় কি? ওষুধ ইতিহাসের একটা ঘটনা বলি। 1937 সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসে সালমোনামাইডের সিরাপ। ওই ওষুধ তৈরি করেছিল আমেরিকার ম্যাসেনগিল নামের একটি কোম্পানি। ওই সিরাপ খেয়ে অন্তত 8টা বাচ্চা গনোরিয়া আক্রান্ত হয়। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ হঠাৎ করে মারা যান। সঙ্গে সঙ্গে সারা আমেরিকা জুড়ে শুরু হয় ব্যাপক হইচই। একজন ডাক্তার সে দেশের ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা ইউএসএফডিএ-কে জানান বিষয়টি। তৎপর হয় মার্কিন সরকার। এফডিএ 239 জন ইন্সপেক্টর নিয়োগ করেন ওই ওষুধ বাজার থেকে উদ্ধার করতে। ক্রেতাদের টেলিগ্রাফ ও গণমাধ্যমকে ব্যবহার করে কোম্পানির ওই ওষুধ বিপজ্জনক জানিয়ে শুধু না খেয়ে ওষুধ কোম্পানিকে ফেরত দেওয়ার আবেদন জানায়। এভাবে খানিকটা ওষুধ বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হলেও ততদিনে 107 জন মানুষ মারা যায় ওই ওষুধ খেয়ে। অথচ সালফোনামাইড আবিষ্কার করেছিল জীবনদায়ী ওষুধ হিসেবে। আসলে সালফোনামাইড যতক্ষণ পর্যন্ত গুঁড়ো পুড়িয়া বা ট্যাবলেট হিসেবে ব্যবহার হয় ততদিন সব ঠিক ছিল। যখন ওটাকে সিরাপ ফর্মে আনার জন্য কোম্পানির ডাইইথিলিন গ্লাইকল নামের এক দ্রাবকের সঙ্গে সিরাপের প্রোডাকশন শুরু করলো, তখন দেখা দিল বিপত্তি। ওই দ্রব্যকে ওষুধটা গুলতেই বিষক্রিয়া ঘটতে শুরু করে। কোম্পানি ওষুধের গায়ে অর্থাৎ বোতলের তলদেশে লেবেলে ওই রাসায়নিক দ্রাবকের নাম লিখতেন না। মার্কিন ফেডারেল আদালতে ম্যাগেনসিল কোম্পানির বিরুদ্ধে মামলা হয়। সে সময় সেই ঘটনার ওষুধে ওই 2 নম্বরই কারণে ম্যাগেনসিল কোম্পানিকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয়। সেই ঘটনার পর থেকে মার্কিন এফডিএ সংস্থা কোনো নতুন ওষুধ বাজারে ছাড়ার আগে তাদের কাছে জমা দিয়ে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করে। এফডিএ ছাড়পত্রের প্রতি মার্কিনবাসী সহ সারা বিশ্ববাসীর রয়েছে অগাধ বিশ্বাস। নতুন ওষুধ মানেই নতুন কিছু, হ্যাঁ, করে থাকে সারা বিশ্ব, করে থাকে সারা বিশ্ব। সালফোনামাইড দিয়ে আমেরিকার যে ধাক্কাটা খেয়েছিল
একই রকম আর একটা ধাক্কা খেয়েছিল 1961 সালে পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড থ্যালিডোমাইড নিয়ে। এই থ্যালিডোমাইড আবিষ্কার ও ব্যবহার প্রথম দিকে বাহবা করালেও দৃশ্যমান হয় এই যে থ্যালিডোমাইডের ব্যবহারে বছরের বছরে হাজার হাজার বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। ঘুমের ওষুধ হিসেবে ওষুধটা জার্মানিতে চালু হয় 1956 সালে, ইংল্যান্ডে 1958 সালে। শারীরিক কষ্ট কমাতে গর্ভবতী মহিলাও খেতে থাকেন নানা নামে বাজারে বিক্রি হওয়া এই থ্যালাডোমাইড। অসম্পূর্ণ হাত পা নিয়ে জন্মানো নবজাতকের সংখ্যা বাড়তে থাকে। হাতটা হয়তো কোনোইতে শেষ, হাঁটুর নিচ থেকেই হয়তো পা নেই। এরকম জন্মগত সমস্যা নিয়ে জন্মানো বাচ্চাদের হাত পাগুলো শিল মাছের মতন হয়ে যেত বলে সে সময় তারা এর নাম দিয়েছিল বেবি উইথ সিল এক্সট্রিমিটিস। বাচ্চা পেটে থাকার সময় থ্যালিডোমাইড ওষুধের শুধু জার্মানিতেই এখন এমন হাজার দশেক হতভাগ্য বাচ্চার জন্ম হয় হাত পাবিহীন। এমন অর্ধেক মারা যায় জন্মানোর কয়েক মাসের মধ্যে। বেঁচে থাকা বাকিরা কৃত্রিম হাত পা নিয়ে দুঃসহ জীবনের ঘানি টানতে থাকে। শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন লাস ফার্মার প্রতিষ্ঠাতা রহমান মোহাম্মদ লুৎফর এর লেখা ওষুধ নিয়ে সতর্ক বার্তা। পড়ছি রাজু আহমদ খান, কো চেয়ারম্যান, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন। শুধু ইংল্যান্ড জার্মানি নয়, এই ওষুধ খেয়ে বিকলাঙ্গ হাজার হাজার শিশুর জন্ম হয়েছে ইউরোপের দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকা সহ অন্যান্য মহাদেশেও। বন্ধ হলো এই থ্যালিডোমাইড। আদালতের নির্দেশে দীর্ঘ লড়াইয়ের পর নিষিদ্ধ হলো থ্যালিডোমাইড। এই ওষুধের শিকার মানুষের প্রস্তুতকারক কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণও পেলেন। হাজার বিশেক হতভাগ্য শিশু বিকলাঙ্গ হয়ে জন্মালেন। মানুষের জীবন মৃত্যু বেঁচে থাকার বিনিময়ে মুছে গেল নতুন ওষুধ নিয়ে সাধারণ মানুষের কল্পনা বিলাস ভাবালুতা। এই থ্যালামাইড কেলেঙ্কারি থেকে গোটা পৃথিবীর মানুষ, নানা দেশের সরকার ঠেকে শিখেছিলেন অনেক। ওষুধের মতো রোগ সারানোর জরুরি উপকরণও ফ্রাঙ্কেনস্টাইনের মতো দানব হয়ে উঠতে পারে বুঝেছিলেন সে সময়ের শুধু সরকার নয়, ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরাও বুঝেছিলেন। কোনো ওষুধ বাজারে ছাড়ার ব্যাপারে শুধু প্রস্তুতকারকদের নিয়ন্ত্রণ করা তাই শুধু জরুরি নয়, আবশ্যকও বটে। ওষুধ নিরাপদ কিনা তা যাচাই করায় ভার ওষুধ প্রশাসনের। ওষুধ প্রশাসনকে করতে হবে আরও শক্তিশালী এবং কার্যকর। এখনও মনে হয় ওষুধ প্রস্তুতকারীদের উপর সরকারি নিয়ন্ত্রণ ঢিলে ঢালা। আইন আছে, আইনের ফাঁকও আছে। উন্নত দেশগুলোতে নিষিদ্ধ, অথচ আমাদের দেশে এখনও চলছে এমন ওষুধ এখনও আছে। অপ্রয়োজনে হাজারটা উপাদান মেশানো খিচুড়ি ওষুধ, ঘরে ঘরে সাজানো ফার্মেসির র্যাকে। ব্যথার ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ থেকে ক্যান্সারের ওষুধ, ঘুমের ওষুধ থেকে বাচ্চাদের খিদে বাড়ানোর সিরাপ, যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় আমাদের ওষুধের দোকানগুলোতে। ওষুধের সব বিষয়েই ওষুধ প্রশাসনকে দোষ দিয়ে লাভও নেই, সচেতন হতে হবে জনগণকেও। শ্রোতামণ্ডলী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন থেকে আমি রাজু আহমদ খান, কো চেয়ারম্যান। HR এর পেজ হ্যাপি লাইফ থেকে আমি পড়ছি। বাংলাদেশের বৃহত্তর মেডিসিন চেইন শপের প্রতিষ্ঠাতা মালিক রহমান মোহাম্মদ লুৎফর। উনি লিখেছেন ওষুধ নিয়ে সতর্কবার্তা। কাশির ওষুধ নেশার সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাশি নানা ধরনের সিরাপ শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তান, মায়ানমারের মতো দেশে এখন যুবকদের একাংশের কাছে নেশার বস্তু। আমি ডাক্তার নই, তবে নবীন অনেক ডাক্তার থেকে আমার দর্শন অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমি যতটুকু জানি এবং সেটাই প্রমাণিত হয় যে কাশির সিরাপ খেয়ে কাশির উপশম হয় না। উন্নত দেশগুলোতে এগুলো চলে না, চলে শুধু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। কাশি যদি না কমে তাহলে কাশির সিরাপ উৎপাদন কেন? জানি না কেন কাশির সিরাপ ব্র্যান্ড করা হয় না। তাহলে কি বলবো? যুবতীদের নেশার ডিমান্ড মেটাতে এই উৎপাদন? কাশির সিরাপে থাকে নানা ধরনের হিস্টামিন রোধী বা অ্যান্টিহিস্টামিন। বেশি মাত্রায় খেলে শরীরে এক ধরনের খিঁচুনি আসে, তা হলো নেশা। অ্যালকোহল উদ্দীপ্ত হয় মানুষ, কাশির সিরাপে ঝিমায়।
দেশে অ্যালকোহলের ব্যবহার নেই, আছে ফেন্সিডিলের ব্যবহার। এসব দেখার দায়িত্ব কার? যাদের সিদ্ধান্তে এই ব্যবস্থা, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। ওষুধ প্রস্তুতকারীরা কি জানেন না ক্ষতিকর এই সিরাপের কথা? অবশ্যই জানেন। একটানা বেশি মাত্রায় খেতে থাকলে ক্ষতি হয় এগুলোতে। তারপরও উৎপাদন হয় এই কাশির সিরাপ। ওষুধ শিল্পে আর 5টা পণ্যের মতো বিক্রির ব্যাপারে ন্যায়নীতি বোধ বড়ই মৃদু। কাশির ওষুধ বিক্রি বাড়ছে। কেন বাড়ছে? কারা কিনছে? কেন খাচ্ছে? এসব নিয়ে মাথা ঘামানো এখন অবান্তর। আসলে কাশির ওষুধ আদৌ ওষুধ নয়। এগুলো চলে দেশের মানুষের মনে গেঁথে থাকা এক ভ্রান্ত বিশ্বাসে। প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের দোকানগুলোতে সহসাই কিনতে পারা যায় এরকম ওষুধ। আর ঘুমের ওষুধও অনেক খায়, হরহামেশায় মুড়ি মূর্তির মতো। অকারণে ঘুমের ওষুধ খাওয়া বিপজ্জনক। ডাক্তাররা উপসর্গ বুঝে ঘুমের ওষুধ লেখেন নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করে, কিন্তু পাবলিক মাত্রা তোয়াক্কা না করে গিলতে থাকেন ঘুমের ওষুধ। দীর্ঘদিন ঘুমের ওষুধে আসক্তি যেমন তৈরি হয়, তেমনি নানান নতুন নতুন উপসর্গ নিয়ে দেখা দেয় নিত্য নতুন অসুখের। এই ঘুমের ওষুধ বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে ওষুধ প্রশাসনের, কিন্তু কাগজে কলমে। বাস্তবে কেউ মানে না এই নিষেধাজ্ঞা। একটা ফার্মেসি না বিক্রি করলে অন্য আর একটি ফার্মেসি দেবে নাম বললেই, প্রেসক্রিপশন ছাড়াই। কয়েকশো ড্রাগ সুপার দিয়ে কি এত বড় দেশের এত ফার্মেসির কন্ট্রোল সম্ভব? ফলে ঘুমের ওষুধ বিক্রি হচ্ছে আপন গতিতে। প্রশ্ন ওঠে, তাহলে নকল ভেজাল নিম্নমানের ওষুধ ধরা পড়ে কিভাবে? উত্তর একটাই, ওষুধ প্রশাসনের মেধাবী ইন্সপেক্টরের মান নিয়ন্ত্রণের দায়িত্বে যারা নিয়োজিত, মূলত তারাই সন্দেহজনক ওষুধগুলোর নমুনা পাঠান ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে। অভিজ্ঞতা বলে একটা কথা আছে, যে শাড়ি কাপড় বিক্রি করে সে কাপড়টা হাতে নিয়ে বলতে পারে কাপড়টাতে কী পরিমাণ কটন সুতা আছে। যারা ওষুধ বিক্রি করে তাদের অভিজ্ঞতা দিয়েই তারা বুঝতে পারেন কোনটা নকল আর কোনটা আসল। সব ওষুধ বিক্রেতাও এই নকল ওষুধ ধরিয়ে দিতে সাহায্য করেন। সৎ ওষুধ বিক্রেতাও, যারা অনেস্ট। এসব নকল মালামাল আসে একটি চক্রের মাধ্যমে। এই চক্রটা নিয়ন্ত্রিত হয় ওষুধ সাম্রাজ্যের একটি অসাধু গোষ্ঠী দ্বারা। অবশ্য দোকানদারদের ইচ্ছার বিরুদ্ধে তারা জোর করে মালামাল বিক্রিতে বাধ্য করে না। কিছু দোকানদাররা স্বেচ্ছায় অতিরিক্ত মুনাফার লোভে এগিয়ে যায় সেসব নকল ভেজাল মালামাল বিক্রিতে। ওষুধ বিক্রি হয় দোকানে দোকানে। বিশ্বস্ত ওষুধ ব্যবসায়ীদের দোকানগুলোর পাশে অথবা হাসপাতালের আশেপাশে বিরূপ পরিবেশে গড়ে ওঠা দোকানগুলোতে শোভা পায় এইসব নকল ওষুধপত্র। এমনিতেই নকল ভেজাল, তারপর খোলা দরজায় আলো তাপের মধ্যে রক্ষিত ওষুধ, যেখানে প্রতিটি ওষুধের গায়ে লেখা থাকে আলো তাপ ও শিশুদের নাগাল থেকে দূরে রাখুন, এবং যে ওষুধের গায়ে লেখা থাকে 25 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন, সে ওষুধ রাখা হয় খোলামেলা দোকানে 32 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। তাপ নিয়ন্ত্রণহীন অবস্থায় স্বল্প দিনের কার্যকারিতা হারায় আসল ওষুধগুলো। 1940 সালে ব্রিটিশ ভারতে প্রবর্তিত ওষুধ নীতি গত 1982 সালে একবার এবং 1998 সালে আর একবার সংশোধিত হলেও ওষুধের দোকানের লাইসেন্স প্রদানে ওষুধ রক্ষণাবেক্ষণের বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা হয়নি কখনো। এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী বরং এই তাপ অনিয়ন্ত্রিত ব্যবস্থাকে চালু রাখার পক্ষে ঢালাও মতামত দিয়েছেন, সমর্থন করেছেন। ওষুধের বাজারে নানা দুর্নীতি এবং অগ্রহণযোগ্য ব্যবস্থা দেখে আমার চিকিৎসক দ্বিতীয় জন্ম অর্থাৎ ওষুধ ব্যবসায় আত্মনিয়োগের পর থেকে মাঝে মধ্যে এমনভাবে আমি বিস্মিত হয়েছি যে সময়ে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। মানুষের জীবন বাঁচানোর উপকরণ এই ওষুধ নিয়ে মানুষ কি ভয়াবহ অমানসিক কাজ করে চলছে দেখে আমি একবার হালও ছেড়ে দিয়েছিলাম। দেশের পাট চুকিয়ে চিরতরে দেশান্তরী হতে সপরিবারে চলে গেছিলাম কানাডায়। সে দেশে বসত করতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম কি দিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে দেশের মানুষের অনেক অনুকম্পা ভালোবাসায় চিরস্থায়ী আশ্রয় মিলেছিল আমার কানাডায়। সে সময় কানাডার প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডোকে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের লোক যারা তোমার দেশে থাকতে চাইবে তুমি তাদের সিটিজেনশিপ দিও, তাই বলে আমার বাঙালির সিটিজেনশিপ আমি বাঙালির সিটিজেনশিপ বাতিল করব না, যার ফলে আমরা ডুয়েল সিটিজেন।
কানাডা ও বাংলাদেশের। কিন্তু বিদেশি সুগন্ধি সাবানে লক্ষবার গোসল করার পরও যার শরীর থেকে দোআঁশ মাটির গন্ধ যাবে না, বাংলাদেশের তলপেটের 1 গ্রাম যশোর জেলার লেবুতলা গ্রামের ধুলোমলিন পরিবেশের চিকিৎসায় মোছা যাবে না, যার কাছে থেকে কোনোদিন তাকে আটকিয়ে রাখে কে? কানাডীয় সিটিজেনশিপের তকমা গায়ে জড়িয়েও আমি মাটির টানে আমার জন্মের দায় পরিশোধের জন্য ফিরে আসি আমার জন্মের ঠিকানায় বাংলাদেশে। মনের মধ্যে গেঁথে এনেছিলাম কানাডীয় ওষুধ বিপণনের ব্যবস্থা। শপার্স ড্রাগ মার্ট, কানাডার সবচেয়ে বড় ওষুধ চেইন, আমার লক্ষ্য অর্জনের দিক নির্দেশক, আমার অনুকরণের লক্ষ্যবস্তু। ফেলে যাওয়া লাস ফার্মাকে নিয়ে স্বপ্নের কথা শোনাই আমার প্রিয় পালকপুত্র আনোয়ারকে। শুরু করি নতুন দর্শনে কানাডীয় পদ্ধতিতে ওষুধ সংরক্ষণ ও বিপণন। নিজের যৎসামান্য শক্তি দিয়ে ছোট ছোট লিফলেট চেপে স্মরণিকা বের করে ক্রেতা সাধারণকে জানাতে থাকি, তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া ওষুধ সংরক্ষিত হলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। বোদ্ধা মানুষেরা সহজে বুঝেছেন আমার কথা, সরকারও শুনেছেন আমার প্রস্তাব। সম্প্রতি প্রয়াত প্রাক্তন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাসিমের গৃহীত প্রস্তাব পরিচালক করিতকর্মা সেনা ব্যক্তিত্ব মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানের হাত ধরে আলোর মুখ দেখে আমার সুপ্ত আকাঙ্ক্ষা। দেশে প্রথমবারের মতো তৈরি হলো মডেল ফার্মেসি। প্রথম মডেল ফার্মেসি হিসেবে ইতিহাসে জায়গা করে নিল লাস ফার্মা। সম্পূর্ণ কানাডীয় মডেলে দেশের মানুষের কাছে উন্মোচিত হলো শতাব্দীর পর শতাব্দী ধরে জনগোষ্ঠীর জন্য প্রচলিত মান্ধাতা আমলের ওষুধ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার পরিবর্তে নতুন আধুনিক ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অনুষঙ্গ ওষুধ সেবা তো সবসময় ডাক্তারদের হাতেই কেন্দ্রীভূত। ডাক্তারি পড়া ছাত্ররা ওষুধপত্রের সাথে পরিচিত হয় ভেষজ বিজ্ঞানে বা ফার্মাকোলজি পড়ে। বইপত্রে ওষুধ থাকে জেনেরিক নামে, অথচ এদেশের বাজারে জেনেরিক নামে কোনো ওষুধপত্র পাওয়া যায় না, পাওয়া যায় কোম্পানির নিজস্ব ব্র্যান্ড নামে। উদাহরণস্বরূপ আমাশার ওষুধ মেট্রোনিডাজলের কথা, জেনেরিক নাম হচ্ছে মেট্রোনিডাজল হলেও এই নামে বাজারে মিলবে না। পাওয়া যাবে ফ্লাজিল, অ্যামোডিস, ফিলমেট ইত্যাদি, কিন্তু এটার জেনেরিক নাম হচ্ছে মেট্রোনিডাজল। নানা কোম্পানি নানা ব্র্যান্ড নামে এইসব ওষুধ ছাড়ে। একই ওষুধ নানা ব্র্যান্ড নামে পাওয়া যাওয়ায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রস্তুতকারী চাইবে প্রেসক্রিপশনে তার ব্র্যান্ডের ওষুধ লেখানো ডাক্তারকে প্রভাবিত করতে। ডাক্তারদের প্রভাবিত করতে কোনো নিয়ম নীতির ধার ধায় না ওষুধ কোম্পানিগুলো। রাইটিং প্যাড, কলম, ক্যালেন্ডার, পেন হোল্ডার বা দেয়াল ঘড়ির মতো সাধারণ গিফটের কথা বাদ দিলাম। ডাক্তারদের সেমিনার স্পন্সর করা, কনফারেন্সে যাওয়ার খরচপাতি বহন করা, বিদেশ গমনের মক্কেলের কলমের জোরে বুঝে ওষুধের বিক্রি বাড়াতে 2000 টাকা খরচ করে ওষুধ কোম্পানিগুলো। এই খরচে একটা ধাক্কা গিয়ে পড়ে ওষুধের দামের উপর। এক্ষেত্রে ডাক্তারদেরও কোনো দোষ দেখি না আমি। ডাক্তার তো সমাজের বাইরে কেউ না, সমাজের সর্বস্তরে নৈতিকতা দিনে দিনে কমতে থাকে, আর ডাক্তাররা বসে আঙুল চুষবে সেটাও কখনো আশা করা যায় না। আর 5টা পেশার মতো ন্যায়বোধে আদর্শনিষ্ঠ থাকার প্রবণতা ডাক্তারি পেশাও কমেছে, কাজে লাগাচ্ছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো। তবে এখনও আমি স্বপ্ন দেখি, আমার অতিথি আমাকে স্বপ্ন দেখায়। আমি যখন এই পেশায় পা রাখি তখন সে সময়ে এদেশের দিকপাল অধ্যাপক ডাক্তাররা পেশাগত মর্যাদায় আসনে তুঙ্গে। জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম থেকে শুরু করে ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার মান্নান, জাতীয় অধ্যাপক MR খান সহ ডজনখানেক অধ্যাপক ডাক্তারদের সাথে কাজ করেছি মানে তাদের সাথে যোগাযোগ সাপেক্ষে রোগীদের ওষুধ সরবরাহ। কারণ সে সময় নকল ভেজাল এর কথা ওইসব অধ্যাপক ডাক্তাররা জানতেন। নিজেদের হাতযশ রক্ষায় তারা আমাকে ডেকে নিতেন আসল ওষুধ সরবরাহের নিমিত্তে। এরা সে সময়ের কানাগলিতে নিজেদেরকে বাঁচিয়ে দেশের জন্য যা করে গেছেন তার সাক্ষী আমিও। সেসব ডাক্তারদের ছাত্রদের এখন বড় বড় ডাক্তার, অধ্যাপক। তাদের কেউ কেউ ভিন্ন পথে গেলেও বড় একটা অংশ এখনও আছেন যারা নষ্ট হননি।
আজও নীতিবোধ বা আদর্শনিষ্ঠ পুরোপুরি ছেড়ে যায়নি এই পেশাটাকে। যায়নি বলেই অবস্থাটা এখনও হাতের বাইরে চলে যায়নি পুরোপুরি। আমি এমন কিছু ডাক্তারকে জানি যারা আজও বিক্রি হয়ে যাননি লাগাম ছাড়া লোভের কাছে, যারা চিকিৎসা করার সময় সবসময় মনে রাখেন রোগীর অর্থনৈতিক অবস্থার কথা, কিন্তু তাতে কতটুকুই বা লাঘব হয়। নিজের ফিস কমে নিয়ে রোগী দেখেন, কিন্তু ওষুধের দোকানে আসলে কি বা সাশ্রয়গুলো গুনতে হয় নিদারুণভাবে। আমি শুধু বিক্রেতা, কিনেই তো বিক্রি করি। এই কেনাবেচার মাঝখানে দাঁড়িয়ে আমি এটুকু নিশ্চয়তা উপলব্ধি করতে পারি বা কোম্পানিগুলো বাজার ব্যবস্থায় নিয়োজিত কর্মী বাহিনীর মাধ্যমে জানতে পারি যে কোম্পানিগুলোর মোট বাজেটের 20 থেকে 30% এমনকি কোনো কোনো কোম্পানি তার থেকেও বেশি টাকা খরচ করে ওষুধের বিক্রি বাড়াতে খরচ করে। অফিসিয়াল ভাষা সেলস প্রমোশন, এর মধ্যে একটা অংশ খরচ হয় বিক্রয় প্রতিনিধি বা সেলস রিপ্রেজেন্টেটিভ বেতন এবং একটা কমিশন দিতে। বাকিরা ওষুধ সংক্রান্ত তথ্যাদি, বুকলেট বা বই ছাপাতে বা ওষুধ সংক্রান্ত সেমিনার করতে বা ডাক্তারদের সেই ওষুধ লিখতে প্রভাবিত করতে। এইসব উৎকট খরচ না থাকলে ওষুধের দাম কমতো, সুফল পেত ওষুধ ক্রেতারা। শ্রোতামণ্ডলী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের কো চেয়ারম্যান রাজু আহমেদ খান আমাদের HRA পেজ থেকে লাইভ করছি, হ্যাপি লাইভ পেজ থেকে, যেখানে স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট শেয়ার করা হয়। আমরা বই পড়ছি ওষুধ নিয়ে সতর্কবার্তা, লিখেছেন রহমান মোহাম্মদ লুৎফর। উনি বাংলাদেশের বৃহত্তর ওষুধ চেন শপিং লাস ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা। ধরে নিলাম ওষুধ প্রস্তুতকারকরা বিক্রি বাড়াতে তাদের মোট বাজেটের 5-10% বেশি খরচ করতে পারবে না বলে সরকারি প্রজ্ঞাপন জারি হলো, কিন্তু তাতে কি ডাক্তারদের প্রভাবিত করার বিষয়টি থেমে যাবে বা কমে যাবে? যাবে না, যতক্ষণ পর্যন্ত ডাক্তাররা মনোবৃত্তির পরিবর্তন করেন। আর এখানে বিষয়টাও অনেক জটিল। সরকার কোনোদিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর উপর প্রজ্ঞাপন জারি করবে না, কারণ সরকার যারা চালান বা ওষুধপত্রের এই দিকটা দেখাশোনা করেন যারা, তাদের সাথে ওষুধ শিল্প সংস্থা সম্পর্কটা আদৌ সে জায়গায় নেই। আজকের এই মার্কেট ইকোনমির যুগে বড় বড় কোম্পানির উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর দিবাস্বপ্ন দেখে কোনো লাভ হবে না। তাহলে কি এভাবেই চলতে থাকবে? ওষুধের মূল্যবৃদ্ধি বা ক্রেতাদের কাছে অসহনীয়, আমার মনে হয় এই সিস্টেম থেকে মুক্তি পেতে ক্রেতাদেরকেই প্রতিবাদী হতে হবে। সাধারণ মানুষকে ওষুধের এই বিষয়টি নিয়ে সক্রিয় হতে হবে, সাংবাদিক মিডিয়াকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা ওষুধ কিনে খান, তাদের জাগ্রত বিবেক রুখে দাঁড়াবে আমাদের প্রত্যাশা। এমন কোনো দিন নেই মাস নেই যে নতুন নতুন ওষুধ রিলিজ হয় না বাজারে। কীভাবে এত ওষুধ বের হয় সেটা জানার আগে জানতে হবে কীভাবে সেই ওষুধে ডাক্তারদের প্রেসক্রিপশন ভরে। দিন বদলেছে, মেডিকেল জার্নাল বা ইন্টারনেট ওষুধ দিয়ে ঘাটাঘাটি করার সময় এখন বেশিরভাগ ডাক্তারদেরই নেই। ততক্ষণে নগদ আমদানির জন্য চেম্বার সহ ডাক্তাররা কর্মব্যস্ত। বাজারে নতুন আসা এই ওষুধের বাজারজাতের জন্য তো আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। উপযুক্ত গিফটের সাথে সদস্য ফোল্ডারে নতুন ওষুধ সম্পর্কে তথ্য নিয়ে হাজির হন ডাক্তারদের চেম্বারে। ডাক্তারদের অবশ্য সেজন্য অনেক সুবিধা রয়েছে, তাদেরকে আর লাইব্রেরিতে বসে পড়াশোনার প্রয়োজন হয় না। আমার মনে হয় ডাক্তারদের এই ওষুধপত্র সম্পর্কে নিয়মিত জানানোর দায়িত্ব দেওয়া উচিত ডক্টরস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদের। ওষুধ কোম্পানির বিজ্ঞাপন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেওয়া তথ্য বুকলেটগুলো থেকে উদ্বুদ্ধ হন বেশিরভাগ নতুন ডাক্তাররা। নতুন প্রজন্মের ডাক্তারদের ভিতরে এমন অভ্যাস বেড়েছে গাদা গাদা ওষুধ লেখার প্রবণতা। আলতাফ ডাক্তার, সিকান্দার ডাক্তারের পুরীরা মিক্সচারের যুগ শেষ হয়েছে সেই কবে। এখনকার ডাক্তার পাতা ভরে শুধু ওষুধ লেখেন, এত টাকা ফিস, 1000-2000। কম ওষুধ লিখলেও রোগীরা মন খারাপ করে। বেশি ওষুধ বেশি নতুন রোগ, সুতরাং সাধু সাবধান। অন্যান্য পেশার তুলনায় ডাক্তারি পেশায় সচ্ছলতা একটু বেশি, তবে এই পেশার দায়িত্ব পরিশ্রম মাথায় রাখলে সেই সচ্ছলতাকে আর যাই হোক বিশাল কিছু বলা যাবে না। অনেকের ধারণা আজকাল ডাক্তারদের ব্যাপক প্রসার ও প্রচুর পয়সা বেশিরভাগের।
ধারণাটা ভুল। পাশ করা শতকরা ৮০% বা তারও বেশি ডাক্তারদের জীবনযাপনের মান আহামরি এমন উচ্চমানের নয়। এই জীবনযাপনের পরিবর্তন আনতে ডাক্তাররা বলি হয়ে যান মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছে, অর্থাৎ ওষুধ কোম্পানিগুলোর কাছে। মানুষের রোগ সারানোর জন্য ওষুধ, অকারণে কথায় কথায় ওষুধ খাওয়া উচিত নয়, এটা সবাইকে বোঝাতে হবে। এটা বুঝতে গেলে দরকার বিজ্ঞান চেতনা ও স্বাস্থ্য চেতনা। স্বাধীনতার 50 বছর পরেও এদেশের মানুষের স্বাস্থ্য চেতনার মান যথেষ্ট নিচু। জ্বর হলে এখনও অনেকে ভাত বন্ধ করে রুটি খান। জন্ডিস হলে বন্ধ করে দেন রান্নায় হলুদ দেওয়া। নেবা ফলের মালা পরে জন্ডিস সারাতে চান। কাশি হলে রাস্তার ধারে দোকানে থেকে কিনে আনেন কাশির সিরাপ, যে আয়রন টনিক যত লাল তত তাড়াতাড়ি অ্যানিমিয়া সেরে যাবে বলে ভাবেন। অসংখ্য মানুষ শরীর সারাতে ভিটামিন টনিক হেলথ ফুড কিনে খান গাটের পয়সা খরচ করে। সবই যে অর্থহীন জানেন না অবুঝ মানুষ। স্বাস্থ্য নিয়ে মানুষ সচেতন নয়। আরও অনেক ওষুধ আছে যা মানুষ কিনে খায় বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে। চুল গজাবার ওষুধ, শ্যাম্পুর বিজ্ঞাপন চোখে পড়ে পত্রপত্রিকায়, রেল বাসের অভ্যন্তরে, শহরের দেয়ালের গাত্রে, অ্যান্টাসিড থেকে শুরু করে ভিটামিন টনিক, জ্বরের বড়ি, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সব কিছুই চলে বিজ্ঞাপনে, টেলিভিশনে। এসব বিজ্ঞাপনে প্রভাবিত হচ্ছেন অসংখ্য মানুষ। ওষুধের বিক্রি বাড়ছে, প্রতারিত হচ্ছে মানুষ। রোগ সারার পরিবর্তে নানা পার্শ্ব প্রতিক্রিয়া আক্রান্ত হচ্ছেন তারা। অতীতে এসব বিজ্ঞাপন দিয়ে অনেক লেখালেখি হয়েছে জাতীয় পত্রিকাগুলোতে, এখন হয় না। ওষুধপত্রের অব্যবস্থার বা ক্ষতিকর দিক নিয়ে প্রচার লেখালেখি এখন দেখি না। এদেশের সরকারকে ওষুধ ক্ষেত্রে আরও জনমুখী হতে হবে। ওষুধপত্র নিয়ে শিক্ষিত মানুষকে সচেতন করতে হবে। সবার আগে নিজে সচেতন হলে অন্যকে সচেতন করা যায়। অনেকে সচেতন হলে গণমুখী ওষুধ নীতি সুফল মিলবে। চটকদারি বিজ্ঞাপনে মানুষ প্রতারিত হবে না। বাজারে নতুন আসা ওষুধ যে শুধু মুনাফার তাগিদে আসছে, মানুষের স্বার্থে নয়, এটা মানুষকে বোঝাতে হবে। শ্রোতামণ্ডলী, আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন থেকে চেয়ারম্যান রাজু আহমেদ খান পড়ছি ওষুধ নিয়ে সতর্কবার্তা। লিখেছেন রহমান মোহাম্মদ লুৎফর, বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ চেইন শপিংয়ের মালিক, লাস ফার্মা। ডাক্তারদেরও বুঝতে হবে, 100টা নতুন বাজারে ওষুধ এলে দেখা যায় 3-4টা কাজের, বাকিগুলো প্রয়োজন ছিল না। অথচ ওষুধ প্রস্তুতকারকরা এই কম প্রয়োজনীয় ওষুধগুলো চালু করতে চায় সবার আগে। গত 2-2.5 দশকে যেসব ওষুধ কালো বাজারে, যেসব নতুন ভালো ওষুধ বাজারে এসেছে, তার মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, কেমোথেরাপির, ডায়াবেটিক্সের, রক্তচাপ নিয়ন্ত্রণ আর প্রসবপূর্ব ব্যবহারের ওষুধগুলো উল্লেখযোগ্য। অথচ বাজার ভারী করে রেখেছে কয়েক হাজার অপ্রয়োজনীয় ওষুধ। আমার কথায় মনে হচ্ছে আমি ওষুধ প্রস্তুতকারকদের বিপক্ষে কিছু বলছি, সেটা ঠিক না। আমি বলছি আমার দেখা আর বোধের কথা। যে কোনো কারণে হোক, ওষুধের দাম যে বেড়েছে, নকল ভেজাল ওষুধ তৈরি হচ্ছে দেশে, অপ্রয়োজনীয় নিম্নমানের ওষুধে ভরে গেছে ফার্মেসিগুলো, এসবে অস্বীকারের কোনো পথ নেই। দাম বাড়ার যে গতি, সেভাবে দাম বাড়তে থাকলে একসময় মধ্যবিত্তরা চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাবেন। অপ্রয়োজনীয় ও নিম্নমানের ওষুধ খেয়ে ভিন্ন রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত ঘটিবাটি গরু ছাগল বিক্রি করেও রেহাই পাবে না। এদেশের নিম্ন মধ্যবিত্ত বেশিরভাগ মানুষ আজও সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র কর্মী। সরকারি হাসপাতালগুলো থেকে জরুরি ও প্রয়োজনীয় ওষুধগুলো গরিব মানুষকে সরবরাহ করা গেলে গরিবের সমস্যা লাঘব হতো। যতটুকু যা টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করে সরকার, তার বিরাট একটা অংশ খরচ হয় স্বাস্থ্যকর্মীদের বেতন আর অবকাঠামো তৈরি ও মেরামত রক্ষণাবেক্ষণে। সামান্য কিছু থাকে রোগীর পথ্য আর ওষুধপত্রের জন্য। ফলে যা হবার তাই হচ্ছে। গরিব মানুষকে হাসপাতালে ভর্তি হয়ে বাড়ি থেকে কিনতে হচ্ছে ওষুধ। মানুষ ওষুধ পাচ্ছে না, মরে যাচ্ছে বিনা ওষুধে। কিন্তু তৈরি হচ্ছে চকচকে হাসপাতাল, মার্বেল ফ্লোর, গ্রানাইট শোভিত দেয়াল। ওষুধ থাকছে না সরকারি ওষুধ রক্ষণাগারে। ওষুধ ছাড়া সুস্থ থাকতে আমার যত কথা। আপনি যদি সুশৃঙ্খল একটি জীবনচরিত্রের মধ্যে দিয়ে চলতে পারেন, ওষুধের ব্যবহারে অনেকাংশ কমে যাবে।
এই সময় ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবেন আপনি। ধরুন আপনার কাশি হয়েছে, কাশির ওষুধ খাবেন না। কাশি কোনো রোগ না, নানা কারণে আপনার কাশি হতে পারে। বিষম খেয়ে কাশি হতে শুরু করতে পারে, শ্বাসতন্ত্রে অ্যালার্জির কারণে কাশি হতে পারে, শ্বাসনালীতে খাদ্য ঢুকে কাশি হতে পারে, আবার অনেক কারণ থাকতে পারে কাশির। দ্রুত ডাক্তার ফার্মাসিস্টের কাছে যান, নিজ মাতবরি করে দোকানদার কাছ থেকে কাশির সিরাপ কিনে খাবেন না, ওতে আপনার অন্য উপসর্গ হতে পারে। কিছু টোটকা চিকিৎসাও আমাদের দেশে বিদ্যমান। আমি বলছি শতভাগ কাজ হবে, কাশির সিরাপ খাওয়ার দরকার নেই। শক্ত কফকে তরল করে বের করে দেওয়ার জন্য নানা কফ সিরাপ বেশ কিছুদিন আগ পর্যন্ত চালু ছিল, এখন নেই। বলা হচ্ছে শক্ত কফকে তরল করবার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে পানি। ওয়াটার ইজ দ্য বেস্ট এক্সপেক্টরেন্ট। ওষুধ প্রচুর পানি খান, এর পাশাপাশি ফুটন্ত পানির বাষ্প বারবার নাক মুখ দিয়ে টানুন, আর 2-3 বার লবণ পানি গড়গড়া করুন। কাশি থাকবে না। খামাখা পয়সা খরচ করে কাশির সিরাপ কিনবেন কেন? কিনবেন না। আয়ুর্বেদিক ওষুধে অনেক লাভ। এসব ওষুধের লাইসেন্স পেতে ওষুধের কার্যকারিতার কোনো প্রমাণ দিতে হয় না। আয়ুর্বেদেও আছে হার্বাল কফ সিরাপ, তুলসী, মধু, বাসক, আদা, যষ্টি মধু, কাবাব চিনি, গোলমরিচ ইত্যাদি উপাদানের তৈরি হার্বাল কফ সিরাপ ইতিমধ্যে বেশ জনপ্রিয়। গাছগাছড়ার প্রতি এদেশের মানুষের অসীম দুর্বলতা, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে যা কম খরচে বানিয়ে নেওয়া যেত, তাকে সুদৃশ্য বোতলজাত করে মন করা প্যাকিংয়ে সাজিয়ে মানুষের খেতে প্ররোচিত করা সবই হার্বাল কোম্পানিরা করে থাকে। কি করবেন? সিদ্ধান্ত নেবার ভার আপনার। শুধু কাশি সিরাপ কেন, বলবর্ধক থেকে যৌন ক্ষমতাবর্ধক, টাকের চুল গজানো থেকে শুরু করে বেটে মানুষকে লম্বা করা, এমনকি চিকিৎসা বিজ্ঞানে যে জটিল ক্যান্সারও আটকাতে অসহায়, সেখানে এখন ভেষজ খেয়ে ক্যান্সার তাড়ানোর নির্লজ্জ হাতছানি। সব দেখে শুনে এদেশের স্বাস্থ্যের কর্ণধারদের চোখে কালো চশমা, কানে তুলো। কী করবেন? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ভেষজের পেছনে, এইসব হার্বাল গ্রুপের পেছনে পয়সা খরচ করার আগে ওইসব ওষুধ নিয়ে প্রশ্ন তোলার, জেনে বুঝে নেবার অধিকার কিন্তু আপনার আছে। যাই হোক, আমি মনে করি এসব ওষুধ রোগ সারায় না, সুতরাং এই ওষুধ না খাওয়াই ভালো। প্রায় 50-52 বছর আগে ডাক্তার সাইদ হায়দার তার প্রেসক্রাইবার্স গাইড বই লিখেছিলেন। হাজার হাজার রোগী ডাক্তারদের চেম্বারে এসে বলেন, আমার শরীরে রক্ত নাই, দুর্বল লাগে, আমাকে একটা টনিক লিখে দিন ডাক্তার সাহেব। ডাক্তার সাইদ হায়দারের সেই বইটি পড়েননি এমন MBBS ডাক্তার দেশে বিরল। প্রথম প্র্যাকটিসের দারুণ সাহায্যকারী পুস্তক আমি পড়েছি, কারণ এই সময় প্রেক্ষাপটে একজন খুচরা ওষুধ ব্যবসায়ীকে অবশ্যই ওষুধ জ্ঞান সমৃদ্ধ হতো, টুকটাক প্রাথমিক চিকিৎসা জানতে হতো। ডাক্তার সাইদ হায়দার 50 বছর আগে টনিক নিয়ে যে জ্ঞান দিয়ে গেছেন, তার বিখ্যাত প্রেসক্রাইবার্স গাইড তার ছাত্রেরা মানেন কিনা জানি না, কিন্তু আমি মিলিয়ে দেখেছি টনিক বলতে ওষুধগুলোর কোনো কার্যকারিতা নেই, স্রেফ ব্যবসায়িক কারণে সেগুলোর উৎপাদন এবং বিক্রয়। এদেশের প্রজননশীল মহিলাদের 15 থেকে 45 বছর বয়স এবং 5 বছরের কম বয়সী বাচ্চাদের 40-50% অ্যানামিয়া ভোগে। গ্রামাঞ্চলে এর সংখ্যা আরও অধিক। অত্যাধিক ক্লান্তি, কমজোরি শরীর, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষুধামান্ধতা, বুক ধড়ফড়, কাজকর্মে উৎসাহের অভাব, মাথা ব্যথা, সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট, চোখে ঘোর দেখা, এরকম উপসর্গগুলোকে মানুষ কীভাবে মোকাবেলা করবে? এসব উপসর্গগুলোর কারণ একটানা সুষম আহার না পাওয়া, যার কারণে শরীরে আয়রন বা লোহার অভাব ঘটে, যাকে বলে অ্যানিমিয়া। এই অ্যানিমিয়ার অভাব পূরণে অ্যানিমিয়াতে আক্রান্ত অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সির চিকিৎসা বলতে খাবার দাবারের মাধ্যমে শরীরে লোহা বা আয়রন প্রবেশ বাড়ানো। শাকপাতা, থোর, বাদাম, ডাল, মাছ, মাংস, ডিম, এরকম খাবার দাবারের লোহা রয়েছে যথেষ্ট মাত্রায়। এসবের পাশাপাশি ওষুধ হিসেবে নিয়মিত লোহা বা আয়রনের বিভিন্ন ক্যাপসুল, ট্যাবলেট অ্যানিমিয়ার একমাত্র চিকিৎসা। ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সাকসিনেট, ফেরাস ফিউমারেট, এসব লোহা বা আয়রন ট্যাবলেট ক্যাপসুল ফর্মেও পাওয়া যায়। ডাক্তাররা এগুলো থেকে প্রয়োজন মতো আপনাকে লিখবেন। ভুলেও কখনো আয়রন টনিক লিখে দেন বলে ডাক্তারকে পিড়াপিড়ি করবেন না। ওসিডি ওষুধের মতো খিদে বাড়াবার ওষুধেও ব্যাপকভাবে প্রচলিত। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সহ সকল বয়সী মানুষ বিনা প্রেসক্রিপশনে দোকানিদের কাছ থেকে সরাসরি কিনে নেন। বাচ্চা কিছুই খেতে চান না, এরকম অদ্ভুত একটা সমস্যা শিকার বর্তমান উচ্চবিত্ত মধ্যবিত্তের পরিবারগুলো অসংখ্য শিশু। শহরের
ফ্ল্যাটবন্দি পরিবারের বাচ্চাদের মধ্যে খেতে না চাওয়ার সমস্যা ব্যাপক, আর সেই সমস্যা নিয়ে বাচ্চার বাবা মায়ের দুশ্চিন্তা বলেন বাতিক বলেন পৌঁছে গেছে সংক্রামক পর্যায়ে। বিশেষ করে মায়েদের এই দুশ্চিন্তাকে পুঁজি করে ওষুধের দোকানে শোভা পাচ্ছে কয়েকশো ক্ষুধাবর্ধক টনিক। খিদে লাগলে বাচ্চা খাবে, এটাই নিয়ম। কিন্তু খিদে লাগার সময়টুকু না দিয়ে বারে বারে বাচ্চার পেছনে খাবার নিয়ে দৌড়ালে সে খাবে কেন? জোর করে খাওয়াতে গেলে বাচ্চার খাওয়ার অনীহা আরও বাড়ে। আজকালের শিক্ষিত মায়েদের অতিরিক্ত খাদ্যপ্রীতি এসব সমস্যা বাড়ায়। খেতে না চাইলে বকাবকি মারধরের উদ্যোগ বাড়ায়, তাতে খেতে না চাওয়ার প্রবণতা না কমে আরও বাড়ে। আর এই সমস্ত অনুযোগ নিয়ে ডাক্তারের কাছে চেম্বারে বাচ্চা নিয়ে হাজির হন বাবা মায়েরা। বাবা মায়ের মন রক্ষার্থে অ্যাপিটাইজার ওষুধ লিখিয়ে দেন ডাক্তার সাহেব বাচ্চাকে খাওয়াতে। আসলে ডাক্তার সাহেব বাধ্য হন অ্যাপিটাইজার ওষুধ লিখে দিতে, বাধ্য হন, কেননা তা না হলে তারা ছুটবেন অন্য ডাক্তারের কাছে। ডাক্তার কী চাইবেন? রোগী হাতছাড়া হোক? না, ডাক্তার সাহেব না লিখলেও কিছু আসে যায় না। ওষুধের দোকানে ঘরে ঘরে থরে থরে সাজানো আছে এসব অ্যাপিটাইজার এনজাইম। দোকানের মালিক বা কোনো সেলসম্যানের পরামর্শে বাচ্চাকে কিনে খাওয়ান বাবা মায়েরা। এটা একেবারেই অনুচিত। খিদে পাওয়ার এমন এক শরীরবৃত্তীয় প্রক্রিয়া যা বাড়ানোর ওষুধ প্রয়োজন হয় না। খিদে বাড়ানোর কোনো ওষুধ উল্লেখ নেই চিকিৎসা বিজ্ঞানের কোনো প্রামাণ্য বইতে। শুধু আমাদের মতো দেশে তথাকথিত ক্ষুধাবর্ধক ওষুধগুলোর এত যে রমরমা ব্যবসা, এত বিক্রি, এর পিছনে মানুষের অকারণ উদ্যোগই কারণ। স্বার্থ হাসিল হয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর। মনে রাখবেন, একদিকে চরম দারিদ্র্য, চূড়ান্ত অপুষ্টি, অমানবিক খাদ্য অভাব, অন্যদিকে খাদ্যের চরম প্রাচুর্য, খাদ্যের রমরমার বাচ্চাদের খেতে না চাওয়া। এই অমানবিক স্ববিরোধী অস্বস্তিকর বৈপরীত্যের পাশাপাশি হাজারটা ক্ষুদ্রবদ্ধকের অনৈতিক ব্যবসা। একদিকে ক্ষুধার্তের হাহাকার, খিদের সমুদ্র, অন্যদিকে প্রাচুর্যের চলমান চিত্র, ওষুধের পাহাড়। এই তীব্র বৈপরীত্য, এই চূড়ান্ত দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আর কোনো কিছু বিকল্প খুঁজে না পায় মানুষ। যুক্তি বুদ্ধিকে কাজে লাগানোর বা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাবার, সব কিছু জেনে বুঝে নেবার। ক্ষুধামন্দার অনেক কারণ আছে। ক্ষুধামন্দা দেখা দিলে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করান মূল সমস্যার। নজর দিন রোগীর মনের দিকে। বাচ্চার বেড়ে ওঠার সঠিক পরিবেশ যোগানের দায়িত্ব বাবা মায়ের। পরিবারের সমাজের সেদিকে নজর দিন। পড়াশোনার পাশাপাশি বাচ্চা যাতে যথেষ্ট খেলাধুলা করতে পারে, পরিবেশে আনন্দ পায়, তা দেখুন। হাবিজাবি অপ্রয়োজনীয় ক্ষতিকর ওষুধ এর কথা মতো খাওয়াবেন না। সে সাইপ্রোহেপটাডিন হোক বা অ্যালকোহল মিশ্রিত টনিকই হোক বা হজমি সিরাপই হোক, পৃথিবীতে কোথাও কোনো দেশে এসব ওষুধ বাচ্চাদের দেওয়া হয় না, বড়দের বেলায়ও তাই। সুতরাং এসব ওষুধ খাওয়াবেন না, খাবেনও না। কালো মেঘের রসে লিভার বাঁচে কিনা সে পরীক্ষা কখনো হয়নি, অথচ কালো মেঘ টনিক লিভার টনিক হিসেবে জনপ্রিয়। শুধু কালো মেঘ কেন, আরও বহু গাছগাছড়া দ্রবণ আছে বাজারে টনিক হিসেবে, খাবেন না। শুধু পয়সা খরচ করবেন কেন? লিভারের ওষুধ নিয়ে কথা বলতে গেলে লিভারের সুরক্ষার বিষয়টা চলে আসে। লিভার মানবদেহের একটা গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ, যার কাজ একটা নয়, অনেক। খাবারে থাকা ফ্যাট বা চর্বি হজমে সাহায্য করা থেকে শুরু করে শরীরে ঢোকা নানান ক্ষতিকর বস্তুকে নিষ্ক্রিয় করে শরীরের বাইরে বের করে দেওয়া পর্যন্ত লিভারের কাজ। শরীরে ঢোকা নানা বিষ টক্সিনের প্রভাব থেকে শরীরকে বাঁচায় লিভার নিজেই নিজের সুরক্ষা করে। বাড়ি থেকে আলাদা কোনো সুরক্ষার দরকার হয় না লিভারের। হেপাটাইটিস ভাইরাস ছাড়াও লিভারের জন্য ক্ষতিকর এমন কিছু ওষুধের প্রভাব দেখা দিতে পারে। হেপাটাইটিস সমস্যা ছাড়াও একটানা দীর্ঘদিন মদ্যপান করলে ক্ষতি হতে পারে লিভারের। লিভার অসুস্থ হলে লিভার টনিক খেয়ে যতই ভাবেন লিভারটা বেঁচে গেল, আসলে লিভার বাঁচে নিজের গুণে, নিজের শক্তিতে। ডাক্তার দেখান লিভারের চিকিৎসায়। কারো কথা বা অবিজ্ঞানে প্রভাবিত হয়ে কালো মেঘ বা লিভার টনিক খাবেন না। গ্যাস্ট্রিক বাঙালিও 12 মাসের 12 বারই। বেশিরভাগ বাঙালি মনে করেন গ্যাস অঞ্চল গ্যাস্ট্রিক সমর্থক শব্দ। বাস্তবে গ্যাস্ট্রিক শব্দের অর্থ পাকস্থলী সম্পর্কিত। অম্বল মানে টক, পাকস্থলীতে ক্ষত বা ঘা তৈরি হলে বা গ্যাস্ট্রিক আলসার বা ঘা পাকস্থলীর পরবর্তী অংশে হলে তা ডিওডেনাল আলসার। এই দুই আলসার মিলে হয়
পেপটিক আলসার। এই গ্যাস্ট্রিক জনিত কারণে রয়েছে বহু কারণ। খালি পেটে থাকা টেনশন, ধূমপান, তামাকজাত নেশা, অ্যালকোহল, খালি পেটে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া, জর্দাপান ইত্যাদি নানা কারণে গ্যাস্ট্রিক হতে পারে। হাইপার অ্যাসিডিটি বা অম্বল হলে গলা বুক জ্বলে, অস্বস্তি শুরু হয় উপর পেটে। বেশিক্ষণ খালি পেটে থাকলে অম্বল হতে পারে। অম্বল হতে পারে ধূমপান করলে বা চা কফি খেলে। অ্যালকোহল অম্বল বাড়ায় বেশি। ব্যথার ওষুধ বা ওই জাতীয় ওষুধ খালি পেটে খেলেও অম্বল দেখা দেয়। এই অম্বল থেকে বাঁচাতে পরিহার করুন অম্বলের উপসর্গের কারণগুলোকে। তবে অম্বল বাড়লে সবচেয়ে ভালো কাজ হয় শুকনো কোনো খাবার খেয়ে নিলে। মুড়ি, বিস্কুট, হাতে বানানো রুটি, ভাত ছাড়াও 2 গ্লাস পানি খেয়ে নিলে কষ্টটা কমে যাবে। মনে করুন সেই সূত্র ওয়াটার ইজ দ্য বেস্ট অ্যান্টাসিড। তাছাড়া ট্যাবলেট, লিকুইড দুই ফর্মেই রয়েছে অ্যান্টাসিড। তাতেও কষ্ট কমে। সেটাও আন্দাজে খাবেন না, ডাক্তারের পরামর্শে মাত্রা নির্ধারণ করেই খাবেন। অ্যান্টাসিডকেও নিরীহ ভাববেন না। খালি পেটে চায়ের পর চা, সিগারেটের পর সিগারেট, যখন তখন ওর ব্যথার ওষুধ, তার উপরে আছে দিনরাত টেনশন, স্নায়ুর উপর অসহ্য চাপ। এইরকম জীবনযাপন অভ্যস্ত হলে অম্বল তো বাড়বেই। বুক জ্বালা, গলা জ্বালা, উপর পেট ব্যথা, আর সেটা কমাতে একটু বাদে বাদে গলায় তরল অ্যান্টাসিড ঢালা অথবা অ্যান্টাসিডের বড়ি চুষে হয়রান হওয়া, এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। বেশি মাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যান্টাসিড একটানা খেলে ক্যালসিয়ামের মাত্রা কমে শরীরের হাড়গুলো দুর্বল হয়ে যেতে পারে। শরীরের নানান জায়গায় তৈরি হতে পারে ক্যালসিয়ামের পাথর। অন্যান্য ওষুধের সাথে বিক্রিয়া ঘটে নানান নতুন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং ওষুধপত্র কমিয়ে ঠিক সময়ে খাবার খান। বেশিক্ষণ খালি পেটে থাকবেন না। গুড়, জর্দা, তামাকসহ ধূমপান ছেড়ে দিন। ঘন ঘন শুকনো মুড়ি, বিস্কুট খান। তারপরেও যদি অম্বল না কমে, যদি রক্তচাপ বেশি থাকে, কিডনি অসুস্থ থাকে, তাড়াতাড়ি ডাক্তার দেখান। আপনারা শুনছেন ওষুধ নিয়ে সতর্কবার্তা, লিখেছেন রহমান মোহাম্মদ লুৎফর। বাংলাদেশের সবচেয়ে বড় চেন ওষুধের দোকান গ্লাস ফার্মার স্বত্বাধিকারী। এবার আসছি বিজ্ঞাপনের ওষুধ। বাজারে অনেক রকমের ওষুধ, অনেক রকমের বেবি অয়েল বিক্রি হয়। খুব একটা কন্ট্রোল নেই ওগুলোর উপর সরকার, ওষুধ প্রশাসনের। আমদানিকারক, প্রস্তুতকারক মিলে বিজ্ঞাপনের বাণী এমনভাবে সাজিয়ে প্রচার করে যে মানুষ কিনতে উদ্বুদ্ধ হয়। কত কিছু যে লেখা থাকে বেবি অয়েলের শিশিতে। বেবি অয়েল নাকি বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশে সাহায্য করে। তেল মাখলে বাচ্চা সবল হয়। বাচ্চার শরীরে নাকি ভিটামিন অভাব থাকে না। শুধু তাই নয়, নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এসব তেল মাখলে। বাচ্চার সর্দি কাশিতে ভোগে না। পত্রিকা, টিভি বিজ্ঞাপনে দেখা যায় এসব প্রচার। বিজ্ঞাপনের নরম তুলতুলে বাচ্চারা মতো গাবলু গুবলু হয়ে উঠুক